এটি একটি কাল্পনিক গল্প, বাস্তবের সাথে এর কোনো মিল নেই। এটি বানানো হয়েছে শুধুমাত্র আপনাদের বিনোদনের জন্য। নমস্কার বন্ধুরা, তিমিরঙের তপস্যার প্রথম পর্ব আমরা শুনেছিলাম এই পর্যন্ত। এখন আমরা শুরু করব দ্বিতীয় পর্ব। তাহলে চলুন শুরু করা যাক। তিমিরং, তিমিরং, তোমার মাথায় এখন কি চলছে? ঘাবড়ে গিয়ে বলল ভনিতা। গিরিশ উপরের ঘরের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, এই আসন্ন অমাবস্যার রাতে আমি নিজেই সেই বিধি করব। আগে আমাকে বাবার সঙ্গে কথা বলতে হবে। গিরিশের কথা শুনে ভনিতার শরীর যেন শিহরণ খেলে গেল। না, এটা করো না তুমি, প্লিজ, অনুনয় করল সে। কেন নয়? গভীর হয়ে বলল গিরিশ। আমি নিশ্চিত কেশব আমার বাবার আসল উইল বদলে দিয়েছে। কোথায় আছে সেই প্রকৃত উইল শুধু বাবা জানেন সেটা। আর এখন সত্য জানার একমাত্র উপায় এটাই, এই আত্মাকে ডাকা। যা হওয়ার হবে, এই অমাবস্যার রাতেই আমি বিধি করব। এই বলে গিরিশ সোজা বেরিয়ে গেল ঘর থেকে। ভনিতা অনেকক্ষণ বসেই রইল চুপ করে। তার মনে এক অদ্ভুত দ্বন্দ্ব শুরু হয়েছে। আজ পর্যন্ত সে কখনো মৃত আত্মাকে ডাকার কোনো বিধি নিজে করেনি। তার দিদিমা তাকে বলেছিলেন, যদি কেউ তিমিরাঙ্গের মাধ্যমে কোনো মৃত আত্মাকে ডাকে, তাহলে সেই আত্মা তিমিরাঙ্গের শরীরে প্রবেশ করে এবং তখন সেই আত্মাই আমাদের সঙ্গে কথা বলে। তবে বাইরে থেকে যতটা সহজ মনে হয়, বাস্তবে তা খুবই বিপজ্জনক। যদি কোনো ভ্রান্ত আত্মা বা অতৃপ্ত প্রেত সেই দেহে প্রবেশ করে এবং সময় মতো তাকে ফেরানো না যায়, তাহলে তার পরিণাম হতে পারে ভয়ানক। এতদিন এই কথাগুলি শোনাই ছিল ভনিতার জ্ঞান। বাস্তবে সে এইসবের মুখোমুখি কখনোই হয়নি। কিন্তু গিরিশ তাকে এমন এক প্রশ্নের সামনে দাঁড় করিয়েছে যার কোনো সহজ উত্তর নেই। অবশেষে সেই দিনটি এসে পড়ল, অমাবস্যার রাত। গিরিশ ঠিক করে রেখেছে সে নিজেই করবে বিধি। সারাদিন ভনিতা অস্থির ছিল। ভয়ে ভেতরে ভেতরে পেট ব্যথাও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু এখন আর পিছু হটার কোনো উপায় ছিল না। রাত তখন প্রায় 1:45। গিরিশ এবং ভনিতা বসেছে সেই ঘরে বিধি শুরু করার জন্য। সামনে পিতলের গোল থালায় ভনিতা আগুন জ্বালালো। আগুনের সামনে একটি আটার গোলা রাখা হলো আর তার উপর স্থাপন করা হলো একটি খুলি। দুজন একসঙ্গে মন্ত্র উচ্চারণ শুরু করল। কয়েক মিনিটের মধ্যেই সেই আটার গোলার মধ্যে খুলিটি অদৃশ্য হয়ে গেল। আর তখনই আবার তিমিরাং রূপ নিল। আলো, ছায়া আর আগুনের শিখার মাঝে ফুটে উঠল এক অশরীরী অবয়ব। তিমিরাং আকৃতি নিল। বলো, কোন আত্মার সাথে কথা বলতে চাও? রাত যেন নিজের সব রহস্যের দরজা খুলে দিয়েছে। বল তাড়াতাড়ি, বল। তিমিরাং এক ভারী কাঁপানো গলায় বলল। ভনিতা কেঁপে উঠে উত্তর দিল, এ আমার স্বামী গিরিশ, ওর বাবার সঙ্গে কথা বলতে চায়। এইটুকু বলে ভনিতা পাত্রে রাখা এক চিমটি ভস্ম আগুনে ছুঁড়ে দিল। কিছুক্ষণের মধ্যেই ঘরের বাতাস ভারী হয়ে উঠল। চারিদিক থেকে এক অদ্ভুত গুঞ্জন ভেসে আসতে লাগল। ঘরের ভেতর বাতাসের স্রোত যেন বুনো ঘূর্ণির মতো ঘুরতে শুরু করল। তিমিরাঙ্গের আঠার শরীর কাঁপতে শুরু করল। তার ফাঁকা মুখের ভেতর যেন কুয়াশার মতো এক কালো ধোঁয়া ঘুরপাক খাচ্ছে। আর তার সঙ্গে শুরু হলো বিচিত্র সব আওয়াজ, কখনো হাসি, কখনো কান্না, কখনো গর্জন। তারপর হঠাৎ করেই সব থেমে গেল। তিমিরাং এখন পুরোপুরি স্থির। তার শরীর আর নড়ছে না। চোখে যেন জল জ্বলে আর আলো জ্বলে উঠেছে। তার বিকৃত মুখটি ধীরে ধীরে বদলে যেতে লাগলো। একটি খুবই পরিচিত মুখে তার মুখটি পরিণত হলো। আর কিছুক্ষণের মধ্যেই সেই মুখ পরিষ্কার দেখা গেল। ওই তো যশবন্ত রাও, গিরিশের পিতা। গিরিশ আর ভনিতা থমকে গেল, নিঃশব্দে তাকিয়ে রইল। ভনিতার জীবনে এটাই ছিল প্রথম অভিজ্ঞতা। আর তখনই
আর তখনই তিমিরাং ঠোঁট নাড়ালো, আর সেই মুখ থেকে ভেসে এলো যশবন্ত রাওয়ের কণ্ঠ। আমি এসেছি। এই দৃশ্য দেখে গিরিশ ফুঁপিয়ে উঠল। বাবা, আপনি হঠাৎ করে আমাদের এভাবে ছেড়ে গেলেন কেন? সব ভেঙে চুরমার হয়ে গেছে। আমাদের সংসার, আমাদের বিশ্বাস সব শেষ। ওই কেশব। বলার সময়ই গিরিশের গলাটা ধরে এলো। চোখ দিয়ে টপ টপ করে অশ্রু পড়তে লাগলো। তিমিরাঙ্গের ঠোঁট আবার নড়ল। আমাকে ক্ষমা করে দে। আমি তোকে এইভাবে ফেলে চলে গেছি, কিন্তু ভাগ্যের খেলা বুঝে ওঠা সহজ নয়। আমি জানি তোকে অন্যায়ভাবে বঞ্চিত করা হয়েছে। বাবা, আমার কিছুই আর বাকি নেই। যে জমি আমার পণ্য প্রাপ্য ছিল সেটা ওরা কেড়ে নিয়েছে। আমি কেবল ন্যায় চাই, শুধু ন্যায়। গিরিশের এই কথা বলার পর সারা ঘর নিঃশব্দ হয়ে গেল। তিমিরাঙ্গের মুখে তখনও যশবন্ত রাওয়ের ছায়া, কিন্তু সেই মুখে ফুটে উঠেছে এক গভীর দুঃখ, এক অসমাপ্ত কথা। দু চোখে যেন শতকালের ভাব, আর চারিদিকে যেন সময় থেমে গেছে। শুধু বাতাস জানে এরপর কি হবে। ভনিতা এক কোণে চুপচাপ বসেছিল। সে কিছু বলছিল না, শুধু চোখ দিয়ে সব কিছু দেখছিল। তবুও তার বুকের ভেতর একটা অজানা ভয় জমে উঠেছিল, আর সেই ভয়ের সঙ্গে বাড়ছিল পেটের যন্ত্রণাও। সে কিছুই বুঝে উঠতে পারছিল না এখন সে কি করবে, কি বলা উচিত, আর কি বা ঠিক। তার মনে হচ্ছিল যত তাড়াতাড়ি এই সব কিছু শেষ হয় ততই মঙ্গল। ভনিতা হাত জোড় করে বলল, আমরা কি ন্যায় পাবো বাবা? তিমিরাঙ্গের মুখ থেকে ভেসে এলো যশবন্ত রাওয়ের কণ্ঠস্বর। আমি কোনো উইল করিনি, আমাকে ক্ষমা করে দাও। তবে সব কিছু এখনো শেষ হয়ে যায়নি। মিলের পিছনে একটি ঘর আছে। সেই ঘরের জানলার কাছে মাটির নিচে একটি গোপন পথ লুকানো আছে, আর সেই পথে নামলেই দেখতে পাবে একটি লোহার পেটি। সেই পেটি তোমরা নিয়ে যাও, তাতে তোমাদের সমস্ত সমস্যার সমাধান লুকিয়ে আছে। কেশব এখনও এর কিছুই জানে না। এই কথা শুনে গিরিশ ও ভনিতা আনন্দে কেঁদে ফেলল। তারা আবার হাত জোড় করে ধন্যবাদ জানালো যশবন্ত রাওকে। ভনিতা পাশে রাখা ভস্যটা আগুনে ছুঁড়ে দিল। তিমিরাঙ্গের মুখ ফুটে ওঠা সেই অবয়ব ধীরে ধীরে মিলিয়ে গেল। কোনো ভয়ঙ্কর কিছু ঘটল না। এতেই ভনিতার স্বস্তির নিঃশ্বাস এলো। কিন্তু এখন সামনে আর একটি বড় প্রশ্ন, আমি কিভাবে সেই মিলের ঘরে যাব? কেশব তো মিলের আশেপাশেও আমাকে ঘোরাঘুরি করতে দেয় না। গিরিশ ভাবতে লাগলো। হঠাৎ তার মনে পড়ল মিলের এক পুরনো বন্ধু মনোজ, সেই তো তাকে সাহায্য করতে পারে। প্রতিদিন দুপুর 12টা নাগাদ কেশব দুপুরের খাবার খেতে বাড়ি যায়, আর ফেরে প্রায় 1 ঘন্টা পরে। এই সময়টাই একমাত্র সুযোগ। মনোজ যদি পাহারা দেয় তাহলে গোপনে ঘরে ঢুকে লোহার পেটিটা বের করা সম্ভব। অবশেষে একদিন সেই সুযোগ এলো। গিরিশ মিলের ভেতর চুপি চুপি ঢুকে পড়ল। সে সেই নির্দিষ্ট ঘরে গিয়ে জানলার নিচের মাটি খুঁড়ে তুলল। সত্যি নিচে ছিল এক গোপন সিঁড়ি। গিরিশ বলল, মনোজ, আমি নিচে নামছি, তুই এখানেই থাক। যদি কেশব আসে আমাকে সিগন্যাল দিয়ে জানাস। এই বলে গিরিশ নিচের দিকে সিঁড়ি বেয়ে নামতে শুরু করল। টর্চ জ্বালিয়ে গিরিশ চারপাশে তাকাতে লাগল। এটা ছিল একটা ছোট্ট মাটির তৈরি স্যাঁতস্যাঁতে কুঠির। টর্চের আলো এদিক ওদিক ঘোরাতে ঘোরাতে সে এক কোণায় দেখতে পেল একটা লোহার পেটি। পেটি দেখে গিরিশের আনন্দ যেন বাদ মানল না। সে তৎক্ষণাৎ সেই বাক্সটা খুলল, আর ভেতরে যা দেখল তা দেখে সে হতবাক। পেটি ভর্তি সোনার মুদ্রা, টকটকে ঝকঝকে সোনার মোহর। অনেকক্ষণ পর্যন্ত সে কিছু বলতে পারছিল না, শুধু সেই ঝলমলে সোনার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর পেটি বন্ধ করে সে সেটি কাঁধে তুলে উপরে উঠতে শুরু করল। কিন্তু উপরে উঠতেই তার সামনে দাঁড়িয়েছিল কেশব আর মনোজ। দুজনেই দাঁড়িয়ে থেকে হাসছিল, কটুকর হাসি। এই দৃশ্য দেখে গিরিশের রক্ত টকবক করে ফুটে উঠল। সে গর্জে উঠল, মনোজ, তুইও তাহলে ওর সঙ্গে হাত মিলিয়েছিস?
কেশব, সরে যা আমার রাস্তা থেকে, চেঁচিয়ে উঠল গিরিশ। কিন্তু কিছু বলার আগেই কেশব এক লাথি মারল গিরিশের কাঁধে। গিরিশ নিচে ছিটকে পড়ে গেল সিঁড়ির মাঝখানেই। তার কাঁধ থেকে সেই পেটি ছিটকে পড়ে গেল এক পাশে। পেটির ঢাকনা খুলে গেল, আর সেই সোনার মোহরগুলো ছিটকে ছড়িয়ে পড়ল মেঝে জুড়ে। গিরিশ উঠে দাঁড়াতে চেষ্টা করছিল, কিন্তু ততক্ষণে কেশব আর মনোজ নিচে নেমে এসেছে। দুজনেই তাকে ঝাঁপিয়ে পড়ে মারতে শুরু করলো। এক টানা আঘাতে গিরিশের জ্ঞান হারিয়ে গেল। মালিক, এই মরেই গেল বুঝি? মনোজ ঘেমে কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করল। মরে থাকলে তো আরও ভালো, চল এইখানে মাটি চাপা দিয়ে দিই, গর্জে উঠল কেশব। কিন্তু মালিক, মনোজ কিছু বলতে যাচ্ছিল, তখনই কেশব হেসে উঠল। ওরে, এই পেটির অর্ধেক সোনা তো তোরই হবে। এই কথা শুনে মনোজ পেটির দিকে তাকালো। সোনার ঝলকানি তার লোভকে আরও উস্কে দিল। তার চোখে তখন শুধুই লোভ আর লোভ। তারপর তারা দুজন মিলে সেই সোনার মোহরগুলো গুছিয়ে নিল, আর গিরিশের অজ্ঞান দেহের উপর মাটি চাপা দিতে লাগল। এদিকে একদিন কেটে গেছে, গিরিশ এখনও ফেরেনি। ভনিতা ক্রমশ অস্থির হয়ে উঠেছে। সে জানত গিরিশ মিলে গিয়েছিল, আর যা বলেছিল সে একদিন অপেক্ষাও করেছে। কিন্তু এখন ভনিতার মনে হচ্ছে কিছু একটা নিশ্চয়ই ঘটে গেছে, ওখানে কিছু একটা গণ্ডগোল আছে। ভনিতা এবার নিজেই রওনা দিল মিলের দিকে। কেশব তখন মিলের গেটের পাশেই বসেছিল। ভনিতার সামনে গিয়ে রাগে ফেটে পড়ে জিজ্ঞাসা করল, আমার স্বামী কোথায়? কেশব হেসে বলল, তোর স্বামী? তোর স্বামীর ব্যাপারে আমি জানবো কি করে? তোর স্বামীর পিছনে কি আমি ঘুরি নাকি? চল ভাগ এখান থেকে। কেশবের কণ্ঠে স্পষ্ট হুমকি। আমি জানি আমার স্বামী এখানে এসেছিল, তুই কিছু একটা করেছিস ওর সঙ্গে। ভনিতার চোখ রাগে লাল হয়ে উঠল। একবার বললাম না সে এখানে আসেনি? নাকি তুই তিমিরাং ডেকে ওকে মারলি? তোর কি মনে হয় আমি জানি না তোর দিদিমা কি করতো? তুইও তো সেই রক্তের উত্তরসূরি। চল বেরো এখান থেকে, চিৎকার করে উঠল কেশব। কিন্তু এবার ভনিতা আর চুপ রইল না। সে সোজা মিলের ভিতর ঢুকে পড়ল। ভিতরে ঢোকার চেষ্টা করতেই কেশব আর মনোজ মিলে তাকে ধাক্কা দিল, আর তখনই তার পেটে একটা প্রবল যন্ত্রণা উঠল। সে কেঁদে উঠল, চিৎকার করতে লাগলো। চারপাশে গ্রামের লোক জড়ো হয়ে গেল, কিন্তু কেউ এগিয়ে এলো না। সবাই নীরব দর্শক, যেন এটা কোনো নাটক। ভনিতা তখন 8 মাসের গর্ভবতী ছিল। সে কাঁদছিল, কাঁপছিল, তবুও কেউ তার পাশে এসে দাঁড়ালো না। তখনই কিছু মহিলা এগিয়ে এলো। তারা ভনিতাকে তুলে নিয়ে গেল। যখন ভনিতার জ্ঞান ফিরল, তখন সে ছিল হাসপাতালে। আর তখনই জানতে পারল সে এক পুত্র সন্তানের জন্ম দিয়েছে। তার মন বুঝতে পারছিল না সে কি করবে। স্বামী হারানোর শোক করবে, নাকি সন্তানের আগমনের আনন্দেই মন ভরাবে। কয়েকদিন পর ভনিতা ছেলেকে নিয়ে বাড়ি ফিরল, কিন্তু তার অন্তরে তখনও জ্বলছিল প্রতিশোধের আগুন। সে সিঁড়িতে বসে অনেকক্ষণ ধরে ভাবতে লাগল, আমি কি করব? তিমিরাঙ্গের সাহায্য নেব? কিন্তু তখনই মনে পড়ে গেল কেশবের সেই কথাগুলো। ঠিক সেই রাতে গিরিশ নিখোঁজ হয়েছিল। এখন তার মনে গেঁথে আছে সেই ভয়। তবে কি সেই রাতে আমার কিছু ভুল হয়েছিল? আর যদি আবার কিছু ভুল হয়ে যায়? আর যদি আমার ছেলেকে কিছু করে দেয় তিমিরাং? চোখে জল যেন শুকিয়ে গিয়েছিল। সে উঠে দাঁড়ালো, জল দিয়ে মুখ ধুয়ে নিল, নিজেকে শান্ত করল। কিন্তু তার চোখের গভীরে তখনও ঝলকাচ্ছিল এক অসমাপ্ত যুদ্ধের শপথ। সে আবার উঠে দাঁড়ালো, পানিতে মুখ হাত ধুয়ে নিজেকে একটু শান্ত করল। সেই দিনের পর থেকে ভনিতার কখনো মিলের সামনে গিয়ে জবাব খোঁজেনি। সে ছোটোখাটো কাজ করে কষ্ট করে সংসার চালাতে লাগলো। তার ছেলেই তার আশার আলো, তার জীবনের একমাত্র উদ্দেশ্য হয়ে উঠল। ভনিতার ছেলের নাম রাখল রাজ। ছেলেকে বড় করার জন্য সে কোনো কষ্ট বা ত্যাগের কথাও ভাবেনি। রাজ যখন একটু বড় হতে শুরু করলো, তখন বাবার কথা জিজ্ঞেস করতে লাগলো। কিন্তু ভনিতা তাকে কখনোই মিথ্যে বলেনি বা অন্ধকারে রাখেনি। একদিন সে সব খুলে বলেছিল তার ছেলে রাজকে। সময় গড়াতে লাগলো।
রাজ বড় হতে লাগলো, আর তার সঙ্গে সঙ্গে ভনিতার জীবনে আবার একটু করে আলো ফিরে আসতে লাগলো। যেমনভাবে আগে তিমিরাংকে ডেকে পেটিতে পুরে রেখে দিত, তেমনি সেই প্রথা এখনও চালিয়ে যাচ্ছিল ভনিতা। কিন্তু এখন সে আরও সতর্ক, আরও নিঃশব্দ। এদিকে রাজ এখন 22 বছরের এক যুবক, চমৎকার পড়াশোনা করছে এবং এখন স্থানীয় একটি প্রাইভেট ফ্যাক্টরিতে কাজও শুরু করেছে। ঘরের অবস্থা ধীরে ধীরে ভালো হচ্ছে, কিন্তু কেশব ও তার স্ত্রী আজও প্রতিদিন তাদের দেখলে মনে মনে জ্বলে যায়। এক রাতে রাজ কাজ থেকে ফিরতে একটু দেরি হয়ে গেল। রাত তখন 9টা বাজে। রাজ তখন গ্রাম সীমানায় এসে পৌঁছেছে। সেখান থেকে তার গ্রাম প্রায় 1.5 মাইল দূরে। সে দ্রুত পায়ে হাঁটছিল। আধ মাইল মতো চলার পর সে শুনতে পেল পিছন থেকে একটি গাড়ি আসছে। গাড়ির আওয়াজ শুনে সে দাঁড়িয়ে পড়ল। গাড়িটি কাছে আসতেই রাজ দেখল এ তো কেশবের গাড়ি। কেশব গাড়ি থামিয়ে বলল, এই রাজ, এত রাত্রে কোথা থেকে ফিরছিস রে? চল উঠে পড় গাড়িতে, আমি তোকে বাড়ি নামিয়ে দিচ্ছি। রাজ কোনো উত্তর না দিয়ে চুপচাপ হেঁটে যেতে লাগলো। কেশব আবার বলল, রাজ, আমার কথা শোন, আমি তোর চাচা, আমার মাথায় ঢোকে না তুই আর তোর মা আমাদের সঙ্গে এতটা খারাপ ব্যবহার করিস কেন? তোর মা তোকে যা বলেছে সব মিথ্যে। ওই ভনিতার জন্যই তোর বাবার প্রাণ গেছে। দেখ রাজ, আমার তোর সঙ্গে কিছু কথা আছে, আমি তোকে সব সত্যি বলবো। চল গাড়িতে উঠে বস। রাজ কিছুক্ষণ চিন্তা করল, তারপর চুপচাপ গাড়িতে উঠে বসল। গাড়ি ধীরে ধীরে চলতে লাগলো। রাস্তায় এক জায়গায় ছোট্ট একটা সাঁকো পড়ল। ঠিক তখনই আচমকা গাড়িটা বন্ধ হয়ে গেল। বোঝা গেল না গাড়িটা নিজের থেকে বন্ধ হয়েছে নাকি ইচ্ছে করে বন্ধ করা হয়েছে। কেশব গাড়ি থেকে নেমে পড়ল। চারিদিকে ঘন অন্ধকার। রাতের নিস্তব্ধতায় শুধুই ঝিঝি পোকার আওয়াজ। একটা অজানা আতঙ্ক যেন বাতাসে ভেসে বেড়াচ্ছে। কেশব গাড়ির বনেট খুলে দেখতে লাগলো ইঞ্জিনে কি সমস্যা। কিছুক্ষণ পর রাজও নিচে নেমে এলো। তখন কেশব বলল, গাড়ি বেশি গরম হয়ে গেছে, ইঞ্জিনে পানি শুকিয়ে গেছে মনে হচ্ছে। রাজ, গাড়িতে একটা বোতল আছে, সেটা নিয়ে নদী থেকে একটু জল নিয়ে আয় তো। রাজ মাথা নেড়ে সম্মতি জানালো। সে ঘুরেই দাঁড়িয়েছিল। ঠিক তখনই কেশব আচমকা তার উপর ঝাঁপিয়ে পড়ল। রাজ কিছু বুঝে ওঠার আগেই কেশব হাতে ধরা কাঠের ফালিটা দিয়ে তার মাথায় সজোরে আঘাত করল। রাজ কেঁপে উঠল, মাথা ঘুরে গেল। সে কোনোভাবেই সাঁকোর রেলিংটা ধরে ফেলল, কিন্তু কেশব থামল না। সে রাজের উপর ঝাঁপিয়ে পড়ে তার গলা টিপে ধরল। রাজের চোখের সামনে অন্ধকার নেমে এলো। তার নিঃশ্বাস বন্ধ হতে চলেছিল। ঠিক তখনই কেশবের চোখ গেল সাঁকোর নিচে। সেখানে নালার ধারে একজন দাঁড়িয়েছিল, একেবারে নির্বাক, কিন্তু তার চোখ ছিল লাল, আর সেই চোখ থেকে বেরোচ্ছিল এক ধরনের ভয়ঙ্কর আলো, যা সোজা কেশবের দিকে তাকিয়েছিল। এই দৃশ্য দেখেই কেশবের গায়ের কাঁটা দিয়ে উঠল। তার সারা শরীর শিউরে উঠল। সে রাজের গলা ছেড়ে দিয়ে উল্টে গিয়ে গাড়িতে উঠল আর গাড়ি নিয়ে পালিয়ে গেল। অন্ধকারে মিলিয়ে গেল তার চাকা ঘোরার শব্দ। রাজ কোনো রকমে নিজেকে সামলে দৌড়ে বাড়ি ফিরে এলো। বাড়িতে এসে সে সব ঘটনা ভনিতাকে বলল। সব কথা শুনে ভনিতার চোখে আগুন জ্বলে উঠল। এত বছর ধরে যেই ক্রোধ চাপা পড়েছিল, আজ সেটা যেন আগ্নেয়গিরির মতো ফেটে পড়ল। তার শরীর রাগে কাঁপতে লাগলো, আর সে গর্জে উঠল, এবার সময় এসে গেছে রাজ, এবার প্রতিশোধের সময় এসে গেছে। ঠিক সেই রাতটাই ছিল অমাবস্যার রাত। ভনিতা আর রাজ উঠে গেল বাড়ির উপরের ঘরে, সেই ঘরে যেখানে আগেও একদিন তিমিরাংকে ডাকা হয়েছিল। ভনিতা সব প্রস্তুতি আগেই নিয়ে রেখেছিল। রাজ জানত কিছুটা কি হতে চলেছে, কিন্তু এই রাতে ঠিক কী ঘটবে সেটা সে পুরোপুরি জানত না। রাত ঠিক 12টা বাজল। ভনিতা মন্ত্রপাঠ শুরু করল। সামনে রাখা আঠার পিণ্ড ধীরে ধীরে আকৃতি নিতে লাগলো। সবাই চুপ, বাতাস থমকে গেছে। পিণ্ডটা দেখতে দেখতে আকার বদলাতে লাগলো। তার উপরে রাখা খোপড়িটা ধীরে ধীরে
ঢুকে গেল পিণ্ডের ভিতর। আর ঠিক তখনই তিমিরাং আবার আবির্ভূত হলো। ভনিতা তিমিরাঙের সামনে হাত জোড় করে দাঁড়ালো। সে বলল, এটা আমার ছেলে রাজ, একে ওর বাবার সঙ্গে কথা বলতে হবে। এই কথা বলে ভনিতা সামনে জ্বলতে থাকা আগুনে সবুজ রঙের ভস্ম ছুঁড়ে দিল। আগুন মুহূর্তেই ধোঁয়ায় ঢেকে গেল। তিমিরাং তখন হাঁটু গেড়ে বসে পড়ল আর অদ্ভুত এক মন্ত্র জপ করতে শুরু করলো। তার চোখ জোড়া ঘুরতে লাগলো আর তার মুখের গঠন পরিবর্তন হতে শুরু করলো। তার মুখে হরিশের চেহারা ফুটে উঠল। তিমিরং এর শরীরে এখন হরিশের আত্মা ভর করেছে। হরিশ বলল, ভনিতা, রাজ, আমি চলে এসেছি। তার কণ্ঠস্বর ছিল ভারী, জ্বলন্ত প্রতিশোধের ভরা। বছরের পর বছর ধরে আমার ভিতরে যে আগুন জ্বলছে, আজ সেই আগুন নেভানোর সময় এসে গেছে। ভনিতার চোখেও সেই একই প্রতিশোধের আগুন জ্বলছিল। তিমিরাঙের শরীরে থাকা হরিশের আত্মার চোখেও একই রকম গহন। আর তখনই ভনিতা লাল ভস্ম তুলে নিয়ে আগুনে ছুঁড়ে দিল। সঙ্গে সঙ্গে আগুনের শিখা দাউ দাউ করে জ্বলে উঠল। এটা কোনো সাধারণ আগুন ছিল না, এটা ছিল এক অদৃশ্য অপূর্ণ আত্মাকে এই জগতে ফিরিয়ে আনার পদ্ধতি। তিমিরাং সেই আগুনে প্রভাবিত হতে লাগল। বহু বছর পর যেন তার শরীরে প্রাণ ফিরে এলো। হঠাৎ করেই সে ঘরের চারপাশে অদ্ভুত সব শব্দ গুঞ্জন হতে লাগল। অন্ধকারের ছায়ারা নড়ে উঠল। সেই ঘরে তখন শুধু হরিশ নয়, আরও আত্মারা উপস্থিত ছিল। যশবন্ত রাওয়ের আত্মা, ভনিতার দাদির আত্মা আর বহু অশান্ত অতৃপ্ত আত্মারা, যাদের স্বচ্ছ শরীরগুলো ঘরের এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল। তারা সবাই এক কথা বলছিল, আমাদের ফিরে যেতে দাও, আমাদের মুক্তি দাও। কিন্তু এবার ভনিতা আর কাউকে ছাড়ার পক্ষে নয়। সে এবার লাল ভস্ম ছুঁড়ে দিল আগুনে। আগুন আরও উগ্র হয়ে উঠল। চারপাশ যেন কেঁপে উঠল সেই শিখায়। এবার ভনিতা কিছু ভাবছিল না, না ভবিষ্যৎ না ফলাফল। সে শুধু প্রতিশোধ চায়। তিমিরাঙের জ্বলন্ত চোখে চোখ রেখে সে বলল, আমি তোমায় আজ মুক্ত করতে চাই চিরতরে, কিন্তু তার আগে তোমাকে আমার এক কাজ করতে হবে। আমার প্রতিশোধ সম্পূর্ণ করতে হবে, তারপরেই তুমি আমাদের তোমার অভিশাপ থেকে মুক্ত করবে। তিমিরাং তখন বনিতার দিকে তাকালো, গভীর রাগে ক্রোধে যেন সেই আগুনের প্রতিচ্ছবি। তার গলা থেকে বেরোতে লাগলো এক খড়খড়ে ভুতুড়ে আওয়াজ, যেন ভূত পিশাচ রক্ত আর আগুন একসঙ্গে কথা বলছে। রাজ কিছুই বুঝতে পারছিল না যে ঠিক কি হচ্ছে তার চারপাশে। ঠিক তখনই তিমিরাং এক গভীর কুঞ্জন তোলা কণ্ঠে বলল, ঠিক আছে, আমি তোমাদের আমার অভিশাপ থেকে মুক্তি দেব, কিন্তু এই বাড়ির অভিশাপ আমি দূর করতে পারবো না। এই ঘরে অনেক অশান্ত আত্মার সাপ লেগে আছে। আমার চলে যাওয়া মাত্রই সেই আত্মারা এখানে এসে বাসা বাঁধবে আর নিজেদের শক্তিতে এই বাড়িকে ধ্বংস করে দেবে। মনে রেখো, আমার বিদায়ের সঙ্গে সঙ্গেই এই ঘর নিজে থেকেই ছারখার হয়ে যাবে। তোমাদের এখনই এই ঘর ছেড়ে চলে যেতে হবে। এই কথা বলে তিমিরাং আবারও অদ্ভুত গভীর শব্দ করতে লাগলো। ভনিতা তখন সবুজ ভস্ম আগুনে ছুঁড়ে দিল, আর সেই মুহূর্তে তিমিরাঙের শরীরে এক ভয়ঙ্কর রূপান্তর শুরু হলো। তার চোখ লাল হয়ে উঠল, মাংসপেশিতে আগুনের লেলিহাল শিকা জ্বলতে লাগলো, আর সে এক ভয়ঙ্কর হাসি হেসে দাঁড়িয়ে গেল। এখন তার শরীরে সম্পূর্ণভাবে হরিশের আত্মা প্রবেশ করেছে। সে ধীরে ধীরে রাগে ফুঁসতে ফুঁসতে ঘর থেকে বেরিয়ে গেল। ভনিতা তার ছেলেকে সঙ্গে নিয়ে দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে এলো। রাত তখন 1টা বাজে। এদিকে কেশবের বাড়ির দরজার জোরে জোরে কেউ ধাক্কা দিচ্ছিল। ধাক্কার আওয়াজে কেশবের স্ত্রীর ঘুম ভেঙে গেল। ভয়ে কাঁপতে কাঁপতে সে কেশবকে জিজ্ঞেস করল, এই রাতে কে হতে পারে? কেশব বিরক্ত হয়ে গালি দিতে দিতে দরজা খুলতে গেল। তার স্ত্রীও পেছনে পেছনে চলল, আর দরজা খোলার সঙ্গে সঙ্গেই তাদের আত্মা যেন শরীর ছেড়ে বেরিয়ে গেল। সামনে দাঁড়িয়েছিল এক ভয়ঙ্কর দৈত্যাকার ছায়ামূর্তি, যার শরীর পুরোটা আটায় তৈরি, কিন্তু মুখটা ছিল হরিশের। সাদা শুকনো মুখ, লাল জ্বলন্ত চোখ। সে ভেতরে ঢুকে এক অদ্ভুত কণ্ঠে বলল, তুই আমাকে মেরে ফেলেছিস, এবার তুই আমার ছেলের প্রাণ নিতে চাস? আমি আজ তোকে ছাড়ব না। কেশব কিছু বলার আগেই সে ঝাঁপিয়ে পড়ে কেশবের গলায়, ঠিক যেমন একটা মোরগের গলা মুচড়ে ধরা হয়।
একটা হাড় ভাঙা কর্কশ শব্দ শোনা গেল। কেশব মাটিতে লুটিয়ে পড়ল। তার মুখ দিয়ে গড়িয়ে পড়ল রক্ত। তার স্ত্রী ভয় পেয়ে চিৎকার করে উঠল, কিন্তু তার বুকে এমন এক যন্ত্রণা উঠল যে সেও মাটিতে লুটিয়ে পড়ল। তারপর আরও একটি ভয়ার্ত চিৎকার পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। এবার সেই চিৎকার এলো মনোজের বাড়ি থেকে। এক রাতেই সব শেষ হয়ে গেল। ভনিতার প্রতিশোধ সম্পূর্ণ হলো। তার অভিশাপও মুক্তি পেল। বাড়ি ভস্ম হয়ে গেল, কিন্তু কেশব নিঃসন্তান ছিল, তাই তার সব সম্পত্তি, জমি, বাড়ি আইনভাবে ভনিতার নামে ফিরে এলো। আর কিছু মাস পর ভনিতা ও রাজ নিজেই সেই আসল অধিকারের বাড়িতে ফিরে এলো। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের প্রতিশোধ, তিমিরাঙ্গের প্রতিশোধ। আপনাদের কেমন লাগলো এই গা ছমছমে থ্রিলিং গল্পটি? কমেন্টে জানাতে একদম ভুলবেন না। আর হ্যাঁ, এই গল্পকে 10-এর মধ্যে কত রেটিং দেবেন সেটাও অবশ্যই লিখে জানাবেন। পরের পর্বে আবার দেখা হবে এমনই ভয়ঙ্কর নতুন গল্প নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অন্ধকারে একা হাঁটবেন না। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর শুনতে